অপরূপ সৌন্দর্যে মায়া ঘিরে বাংলা রূপ। এখানে কখনো সবুজে হাতছানি, আবার কখনো অচেনা কোনো পাখির সুর, কখনো শান্ত দিঘির পানি, আবার কখনো মাথার ওপর বিশাল আকাশ। এই রূপের মোহে বন্দী হতে বাধ্য যে কেউ। এমনই মেলবন্ধনে ঘেরা এক প্রাকৃতিক স্থান নওগাঁর আলতা দিঘি উদ্যান, যেখানে শালবনের নিবিড় ভালোবাসা জড়িয়ে আপনি যখন এগিয়ে যাবেন তখন পায়ে বেদনার মর্মর সুর তুলবে শুকনো পাতার দল। নির্জন বনে চেনা অচেনা পাখির সুরে হয়তো উদাসী হয়ে উঠবে আপনার মন। চলুন না এই মনটাকে সবুজের রঙে রাঙিয়ে নিয়ে আসা যাক। দর্শক বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে ধামুরহাট বাজারে। আমরা নদীপুর থেকে আমরা রাজশাহী থেকে এখানে ধামুরহাট বাজারে আসলাম। এখন আমরা ধামুরহাট এবং জয়পুরহাট যে মহাসড়ক সেটার পাশে, এখান থেকে ধামুরহাট বাজার থেকে আমরা এখানে খোঁজ নিলাম যে এখান থেকে 2-3 কিলোমিটার দূরেই হচ্ছে যে আলতা দিঘি যাওয়ার যে বামে চলে যায় যে রাস্তাটা। তো চলুন সেখানে যাওয়া যাক। আমরা যাই। 2-3 কিলোমিটার মানে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট লাগবে। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড। আর অনেক দিন থেকে দেখতেছিলাম যে আপনাদেরকে আমি শুধু ঐতিহাসিক ভিডিও দেখাচ্ছিলাম। তো ঐতিহাসিক ভিডিও দেখতে দেখতে আপনার মনে বোর হয়ে গেছেন। তো আপনাদের সেই বোরনেসটা কাটানোর জন্য ভাবলাম যে আপনাদের একটু প্রকৃতির মধ্যে নিয়ে যাই, প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাই। তো সেই থেকেই মনে হলো যে প্রকৃতির সান্নিধ্যে রাজশাহীর আশেপাশে, আমার হোম টাউন তো রাজশাহী, আপনারা জানেন রাজশাহীর আশেপাশে কোন জায়গা। তো সেটা প্রথমে এক কথায় সবার কাছে চলে আসে আলতা দিঘি। এই জন্য আজকে আলতা দিঘি আসা, আপনাদেরকে প্রকৃতি আরো কাছে নিয়ে যাওয়ার জন্য, প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। চলুন হারিয়ে যাওয়া যাক প্রকৃতির সবুজের মাঝে। আলতা দিঘি জাতীয় উদ্যানের অবস্থান নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায়। জেলা শহর থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আর ধামুরহাট উপজেলা বাজার থেকে প্রায় 5 কিলোমিটার। ধামুরহাট জয়পুরহাট মহাসড়ক থেকে হাতে বামের রাস্তায় নামার সাথে সাথেই আমাদের উত্তেজনা বাড়তে থাকে। তবে উত্তেজনা চরমে রূপ নেয় জঙ্গল এরিয়া শুরুর পরপরই। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন ওই যে এই যে শিয়াল দেখতে পাচ্ছেন? শিয়ালে চলে গেল। ও আমাদেরকে দেখে আসলে অভিমান করছে যে ওর রাজত্বে আমরা মনে প্রবেশ করে গেছে, এরকম একটা অবস্থা। তো আলতা দিঘি জাতীয় উদ্যানে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাওয়া যাবে। আপনারা হয়তো বা অনেকেই রাজশাহীতে যারা রাজশাহী চিড়িয়াখানায় গেছেন তারা জানেন কিনা যে অজগরটা রাজশাহী চিড়িয়াখানায় আছে, সেটা কিন্তু এই ধামুরহাটের এই আলতা দিঘি রিজার্ভ ফরেস্ট এরিয়া থেকেই কিন্তু কালেক্ট করা। অর্থাৎ এই জঙ্গলে কিন্তু অজগর আছে। ভাগ্য ভালো হলে 2-1টা দেখা পেতেও পারি, কিন্তু জানি না যে দেখা হওয়ার পরে সেটাকে ভাগ্য ভালো বলবো না খারাপ বলবো। দেখি দেখা হওয়ার পরে এবং সিচুয়েশন অনুযায়ী বেস করবে যে আসলে ভাগ্য ভালো না খারাপ। আমরা এই বনের মধ্যে কিন্তু ঢুকবো, ঠিক আছে, আর খোঁজার চেষ্টা করবো যদি অজগর পাই। বনের যত ভেতরে প্রবেশ করতে থাকি, মোহময়তা, মুগ্ধতা আর বিস্ময় যেন আরও বাড়তে থাকে। শীতের আগমনী বার্তায় প্রকৃতির সবুজ কিছুটা ম্রিয়মান হলেও এখানকার সবুজ এতটাই গাঢ় যে তা যেন চির প্রাণবন্ত। শালবন ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ এই বনভূমির আয়তন প্রায় 280 হেক্টর। এই আলতা দিঘি জাতীয় উদ্যানে মেছোবাঘ, গন্ধকুকুল, শিয়াল, অজগর ও বানরসহ বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্যে দেখা পাওয়া যায়। এছাড়াও জানা অজানা অনেক প্রজাতির পাখির কলকাকলিতে মুখর এই বনভূমি। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই বনভূমির প্রাণকেন্দ্র আলতা দিঘিতে। মূলত এই দিঘিকে কেন্দ্র করে এখানে আগত পর্যটকদের আনাগোনা। শীতকাল চলে আসায় অবশ্য দিঘিতে পানি কম ছিল এবং কোনো পদ্মফুল ছিল না। সাধারণত জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই দিঘি পদ্মফুলে পরিপূর্ণ হয়ে থাকে। তবে লাল শাপলা ও দিঘিতে আগত অতিথি পাখির সমারোহে এজন্য এক অন্য ভুবন।
দর্শক বন্ধুরা, সব পুরাতন জায়গা নিয়ে তো আসলে কিংবদন্তির অভাব নাই। তো ঠিক সেম এই জায়গাটা নিয়েও কিন্তু অনেক কিংবদন্তি আছে, এই জায়গাটার আলতা দিঘি নামকরণ নিয়ে। তো লোকমুখে যেটা বা আশপাশে যেটা আমাদের সমাজে প্রচলিত এইখানে যে কথাটা আছে সেটা হচ্ছে যে প্রাচীন আমলে এখানে বটু রাজা নামে একজন এই এলাকা শাসন করতেন। তো রানীদের তো আসলে আদিক্ষেতা বলেন বা শখ বিলাস এগুলো তো অভাব ছিল না। তো রানী একদিন স্বপ্নে দেখলেন যে উনি একটা দিঘি বানাবেন, ওনার জন্য একটা দিঘি বানাবেন। তো তিনি সেটা সেই রাজাকে স্বপ্নের কথা বললেন যে আমি অনেক বড় একটা দিঘি বানাতে চাই। তো রাজাও খুব এক্সাইটেড হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে হাঁটা শুরু করো, এইখান থেকে হাঁটা শুরু করে তুমি যত দূর যাবে, যত দূর যেতে যে তোমার খালি পায়ে হাঁটবে, তোমার পায়ে রক্ত বের হবে না, আমি তত লম্বা দিঘি খনন করব। তো রানী তো খুব অনেক এক্সাইটেড, ওয়াও তাই আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হবে এবং এত বড় দিঘি খনন করে দিবে রাজা। তো উনি হাঁটতে আছেন, খালি পায়ে হাঁটতে আছেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। তো তখন রাজা তো মহা চিন্তায় পড়ে গেল যে এত দূর হাঁটতেছে রানী, তাহলে আমি এত বড় দিঘি কিভাবে খুঁড়বো। তো কি করলেন উনি, এবার কোনো না কোনো ভাবে সিস্টেম করে উনি সেনাবাহিনীর যে চৌকস যিনি ছিলেন ওনাকে দিয়ে রানীর পায়ে আলতা এঁকে দিলেন। এবার হচ্ছে আলতা এঁকে দিলেন, তখন উনি সবাইকে দিয়ে একটা সিন ক্রিয়েট করলেন যে না, এই যে আপনার পায়ে রক্ত বের হয়ে গেছে, সো এই পর্যন্ত শেষ। তো উনি কিন্তু এই দিঘিটাকে মানে ইয়া করার জন্য প্রায় 1.1 কিলোমিটার হেঁটেছেন। একজন রানী খালি পায়ে 1.1 কিলোমিটার হাঁটা মানে কিন্তু বিশাল ব্যাপার। তো সেই যে আলতা রাঙা পা এবং আলতা রাঙিয়ে দেওয়া হলো ওনার পায়ে, সেজন্যই কিন্তু এই জায়গার নামটা আলতা দিঘি নামকরণ করা হয়েছে। আর আসলে এই কিংবদন্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মানে একটু মানে আলতা দিঘি নাম তো আলতার সাথে খুব সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। তো এমন কিংবদন্তিপূর্ণ কাহিনী পূর্ণ এমন একটা দিঘির সামনে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগতেছে। এবং এত বড় একটা দিঘি, মানে এ পার থেকে ওই পারে খুব স্পষ্ট তো দেখা যাচ্ছে না, এতটা বড় এবং এতটা লম্বা এই দিঘিটা। তবে কবে কখন এই দিঘি খনন করা হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট দলিলাদি না থাকলেও ধারণা করা হয় আনুমানিক 1400 খ্রিস্টাব্দে কোনো এক সময়ে রাজা বিশ্বনাথ মতান্তরে বটু রাজা এটি খনন করেছিলেন। আবার অনেকে এটিকে পাল শাসনামলের কৃতি বলে মনে করেন। প্রায় 1.1 কিলোমিটার দিঘির এক প্রান্ত কিন্তু একেবারেই বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা। আপনারা এই যে নিচু জমিটা দেখতে পাচ্ছেন, এটাই বাংলাদেশের শেষ সীমান্ত। এই জমির উপর থেকে যে উঁচু জমিটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভারতের জমি। দর্শক বন্ধুরা, আলতা দিঘি যারা এসেছেন বা ভবিষ্যতে যারা আসবেন তাদের চোখে খুব কমনলি একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে এই রকম মাটির ঢিবি। আমি যখন প্রথম আসি প্রায় মনে হয় 3 বছরই হবে, 3 বছর আগে এসেছিলাম, তখন হচ্ছে আপনার এই অনেক বড় বড় ঢিবি দেখেছিলাম। হয়তো বা এগুলা সময় হয়ে গেছে বা ভেঙে গেছে এই জন্য কি জানি না, এখন সেগুলা কম চোখে পড়তেছে। তো আমরা আরো ডিপে গেলে হয়তো দেখতে পাবো। আপনারা দেখুন কি শক্ত আর কি বড়, মানে এই পাশটা নতুন তুলেছে মনে হচ্ছে। এই না, আচ্ছা ওদের বাসা নষ্ট করার কোনো দরকার নাই। আপনারা হয়তো খেয়াল করতেছেন কিনা যে ভেজা যে অংশটা, অর্থাৎ এটা নতুন হয়েছে, এটা কিন্তু ওরা এত বড় করে, আমি যখন দেখেছিলাম প্রায় 2 তলা ভবনের সমান উঁচু, এতটা উঁচু করে ওরা। তো খুব কমন এই যে আলতা দিঘি যে উদ্যানে এবং এই যে শাল বাগানে কিন্তু খুবই কমন। আর এখানে যে মেজরিটি আপনার যে গাছগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু শাল গাছ। তো এছাড়াও যে বেতের গাছ, আরো নাম না জানা অসংখ্য উদ্ভিদের এখানে সমাহার দেখা যাবে। তো যখন নগরায়নের ফলে অনেক উদ্ভিদ নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে ফেলা হচ্ছে, আমরা অনেক প্রজন্ম যেগুলো বই খাতাতে নাম শুনছি সেগুন শাল, সেগুলো কমনলি এখন আর দেখা যাচ্ছে না। তো আমার আপনার নওগাঁ থেকে খুব দূরে না, কিন্তু এখানে এসে কিন্তু এই সকল কিছু প্রকৃতির উইপোকা, এত বড় ঐতিহাসিক দিঘি, তারপরে বৈদেশিক পাখি, সবকিছুর অতিথি পাখি, সবকিছু একটা আলাদা একটা পরিবেশ, আলাদা মহময়তা দেখা পাবেন আপনারা এখানে এসে। আমি আশা করবো আমার যারা দর্শক বন্ধুরা আছেন তারা ভিডিওতে দেখার পর অবশ্যই এখানে আসবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। দিঘির অপরূপ সৌন্দর্য, অতিথি ও দেশীয় পাখিদের কলকাকলি, বন্ধুদের সাথে খুনসুটি ও সবুজের মুগ্ধতায় কখন যে 3-4 ঘন্টা সময় পার হয়ে যায় বুঝতে পারিনি। এখানে দেখলাম বেশ কয়েকটা পরিবার পিকনিকের আয়োজন করেছে।
আমরা যেটাকে বনভোজন বলি সেটা হয়তো এনারাই সার্থক করলেন, বনের মধ্যে ভোজন। পরিবার বা বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে করা এই রকম আয়োজন এইখানে কাটানো মুহূর্তে আনন্দকে বাড়িয়ে তোলে বহুগুণ। তবে আমাদের মতন যারা বিচ্ছিন্নভাবে যাবেন তারা এই ধামইরহাট উপজেলা বাজারে পেট পূজাটা সেরে নিতে পারেন। খাবার খুব একটা মানসম্মত না হলেও উদরপূর্তি করার জন্য যথেষ্ট। এনাদের খাবারের গন্ধে যেন আমাদের খেতে হবে এটা মনে পড়ে গেল। হ্যাঁ, এই কথা কেন বলছি, কারণ এই প্রকৃতির মাঝে এসে কখন যে দুপুর গড়িয়েছে আমরা বুঝতেই পারিনি। ক্ষুধা যতই লাগুক, প্রকৃতির প্রতি অতৃপ্ত মন আমাদের নিয়ে চলে জঙ্গলে আরও গভীরে। তবে সত্যি বলতে কি, প্রথমে ভেবেছিলাম জঙ্গলের ভেতরে হাঁটবো, কিন্তু সেটা সাহস হয়নি। তাই রাস্তাতেই সময় পার করলাম। তবে এই রাস্তাতেও কোনো কিছুর সাথে দেখা হলে খুব একটা অবাক হব না। এই দিঘি, এই জঙ্গল, এই সবুজে মায়ায় আবারও ছুটে আসব, সেই শপথ করেই মন না চাইলেও ফেরার প্রস্তুতি নিলাম। আপনাদের সঙ্গ আর উৎসাহ পেলে হয়তো ফিরে আসবো অতি তাড়াতাড়ি। দেখবো আর দেখাবো আরও প্রকৃতির সৌন্দর্যকে, নিয়ে যাব প্রকৃতির আরও কাছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমার ভবিষ্যতে পথ নির্দেশক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আল্লাহ হাফেজ।